হাজারদুয়ারি, কিন্তু হাজারটা দরজা দেখতে কিন্তু হাজার লোক আসেনি, লাখে লাখে লোক গেছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব নবাবের শহর মুর্শিদাবাদের সমস্ত ঘোরার জায়গা এবং আমাদের এক্সপিরিয়েন্স। মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার এক সময় প্রাক্তন রাজধানী ছিল, যার প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদ কুলি খাঁ, যার নাম থেকেই তৈরি হয়েছে এই মুর্শিদাবাদ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে এই মুর্শিদাবাদ ভ্রমণের একদিন বা দুদিনের স্টোরি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা, তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল গ্লোয়িং গ্যালারি বাই অর্পিতাতে। আমরা এখন আছি নবাবের শহর মুর্শিদাবাদে। আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো মুর্শিদাবাদের সমস্ত জায়গা ঘুরে দেখাবো আর শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওতে। এখন আমি দাঁড়িয়ে আছি হাজারদুয়ারিতে, এই সাইডে হাজারদুয়ারি আর এই সাইডে ইমামবাড়া। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কলকাতা থেকে বহরমপুর মুর্শিদাবাদের ডিস্টেন্স অ্যাপ্রক্স 216 কিলোমিটার। সময় লাগে ওই 5-5.5 ঘন্টা মতো। ট্রেনের জার্নি সব থেকে ইজি। শিয়ালদা থেকে প্রচুর লোকাল ট্রেনও পেয়ে যাবে। হাজারদুয়ারি এক্সপ্রেস আছে, যেটা আমাদের কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আমরা নিয়েছিলাম 7:50 শিয়ালদার কৃষ্ণনগর লোকাল, যেটা 10:10 কৃষ্ণনগর ঢোকায় এবং কৃষ্ণনগরে ওই ট্রেনটাই হল্ট দেয় এবং 10:40 আবার ওই ট্রেনটাই নাম হয়ে যায় লালগোলা প্যাসেঞ্জার, যেটা আমাদের বহরমপুর নামায় 12:12-তে। আমরা নেমেছিলাম বহরমপুর। তোমরা মুর্শিদাবাদ নেমে মুর্শিদাবাদের আশেপাশেটাও ঘুরে দেখতে পারো। স্টেশনের বাইরে থেকে টোটো, রিক্সা সমস্ত কিছু পেয়ে যাবে। আমরাও একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। আর মুর্শিদাবাদে যারা নামবে তারা কিন্তু মুর্শিদাবাদ স্টেশনের বাইরে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম মাঝামাঝি বরাবর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর রাস্তা আছে। বেরিয়ে কিন্তু তোমরাও টোটো পেয়ে যাবে প্রচুর। বহরমপুরে হোটেল সম্রাট আমাদের বুকিং করা ছিল, তো আমরা সেখানেই চলে যাই এবং তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সাথে লিফটের ফেসিলিটিও আছে। আমাদের হচ্ছে 2nd ফ্লোরে, রুম নাম্বার 304। প্রথমে ঢুকে এই সাইডে দেখতে পাচ্ছ একটা ডাস্টবিন রয়েছে, ওপরে কেটলি দিয়ে দিয়েছে, গ্লাস আছে, টয়লেট্রি দিয়েছিল, একটা মিরর আছে সাইডে, আর কিছু রুলস রেগুলেশন ওখানে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। আর তারপরে যেহেতু এটা আমাদের 4 বেডের রুম ছিল, তাই জন্য 4টে টাওয়েল দিয়েছে, মানে 4টে করে সমস্ত কিছু সেট দিয়েছিল। এখানে শ্যাম্পু, সাবান, এখানে টি মেকার সমস্ত কিছু রাখা আছে। নিচে একটা মিনি ফ্রিজ ছিল। আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় রুমটা, এটাই সব থেকে ভালো জিনিস। আর এদিকে দুটো বেড আছে 2 সাইডে, মাঝখানে একটা সেন্টার টেবিল, একটা স্টাডি ল্যাম্প, ওখানে সমস্ত ইন্টারকম আছে, চার্জিং প্লাগ পয়েন্ট সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে। 4 জনের জন্য যথেষ্ট স্পেসিয়াস রুম, আর প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ডিনার টেবিলও ছিল, যেখানে আমরা রাতে ডিনারটাও করে নিয়েছিলাম। আর এখান থেকে বেরিয়ে এদের বিরাট বড় একটা আমাদের ব্যালকনিও দেওয়া ছিল। তো এই হচ্ছে ব্যালকনির স্পেসটা। সামনেই রয়েছে ওদের এন্ট্রান্স স্পেস আর মেন রোড। এরপরে চলো দেখাই তোমাদেরকে ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম, বিরাট বড় একটা মিরর আছে, বেসিন রাখা রয়েছে, আর যা যা এসেনশিয়াল জিনিস থাকে। গিজার ছিল যথেষ্ট ভালো, ওয়েল কন্ডিশনে, ভালোভাবে কাজ হয়েছে। আর সমস্ত যা কোমোড, শাওয়ার সব তো ছিলই, জানোই যেগুলো বেসিক জিনিস থাকে। আর এদিন সুন্দর বেশ ফল সিলিং করা ছিল, ওপরটা 2খানা ফ্যান ছিল, যেহেতু রুমটা অনেকটাই বড়, আর একটা বিগ সাইজের টিভি। রুমে জাস্ট লাগেজটা রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা বহরমপুর বাস স্টপেজের ওই দিকটাতে। ওখানে একটা হোটেল আছে, বামতারা হোটেল, ওখান থেকেই আমরা আজকের লাঞ্চটা করে নিলাম। লাঞ্চটা করে এবার একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম ওখান থেকেই, আমরা যাচ্ছি আজকে মতিঝিল পার্ক। আমরা যেহেতু বহরমপুর থেকে সমস্ত জায়গাগুলো ঘুরছি, তাই জন্য আমাদের ওখান থেকে আসতে বহরমপুর থেকে মুর্শিদাবাদের ডিস্টেন্স অ্যাপ্রক্স আরও 9 থেকে 10 কিলোমিটার মতো, সেই জন্য এক্সট্রা টাইমটা লেগেছে। তোমরা যারা মুর্শিদাবাদে থেকে ঘুরবে তাদের কাছে কিন্তু এই সমস্ত ঘোরার জায়গাগুলো কিন্তু খুবই আশেপাশেই হবে। পার্কে ঢুকতে আমাদের সবার 30 রুপিস করে নিয়েছে এবং ভেতরে টয় ট্রেনের চড়ার ব্যবস্থা আছে, সেখানেও আলাদা করে টিকিট কাটতে হয়। বোটিংয়ের ফেসিলিটি আছে, কিন্তু দেখলাম বোটিংয়ের এখন হচ্ছে না, সেটা বন্ধ আছে। আরও কিছু কিছু জিনিস আছে দেখলাম, এখন একটুখানি মেনটেনেন্স দরকার, মানে অনেক কিছু লেখা আছে, হয় লাইট অ্যান্ড সাউন্ড শোটা যেটা হয়, যেটা এখন বললো বন্ধ আছে। তো অনেক কিছু আছে যেগুলো দরকার যে চালু হলে, কিন্তু পার্কের এরিয়াটা কিন্তু অনেকটা বড়। মতিঝিল পার্কটা কিন্তু এদের দুটো আছে, এখন আমরা আছি নতুন মতিঝিল পার্ক, লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তারপর বোটিংয়ের ফেসিলিটি আছে, বিরাট বড় পার্ক, চিলড্রেন প্লে এরিয়া আছে। আর একটা আছে পুরনো মতিঝিল পার্ক। তো তোমরা যেটা আসবে একবার আসার সময় একবার জিজ্ঞেস করে, আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কেরম গেটটা, তাহলে বুঝতে পারবে। আগে পড়বে পুরনো মতিঝিল পার্ক, তার থেকে কিছুটা এগিয়ে আসবে
পড়বে নতুন মতিঝিল পার্কটা। আর অনেকটা এরিয়া জুড়ে বেশ ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে। বন্ধ আছে ওই তো ওখানে কতটি পাখি। ও বাবা গো, বসো বসো বসো। পার্কের ভেতরে প্রায় এন্ডের দিকে একটা রিসর্টও আছে, বেশ কিছু রুম বেশ সুন্দর সাজানো গোছানো। তো এর বুকিং কিভাবে হয় আমি পরে দিয়ে দেবো। ট্যুরিজম কটেজ যেগুলো খুবই সুন্দর দেখতে। তো তোমরা চাইলে এখানে এসে থাকতে চাইলে আগে থেকে বুকিং করে কিন্তু আসতে পারো। সুন্দর কটেজগুলো। এই গাছগুলো কেটেছে দেখো এরকম 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 ভাবে এরকম। কোন দিক দিয়ে ঘোরাচ্ছে। পার্কে ঢুকেই ডান হাতে বা এক্সিট পয়েন্টের ওখানে কিন্তু একটা ফুড কোর্টও আছে, প্রচুর দোকান আছে এবং পাশেই বসে খাওয়ার মতো কিন্তু ব্যবস্থা আছে। তো তোমরা যারা আসছো, কারণ পার্কের ভেতরে কিন্তু কোনো রকম ফুড নিয়ে ঢোকা অ্যালাউ না। আচ্ছা, প্রথমে যে কটেজগুলো দেখিয়েছিলাম সেটার বুকিং কিন্তু এখান থেকে হয়। তো তোমরা এখান থেকে নাম্বারটা দেখে রেখে বুকিং করতে পারো। এখন বাজে 6:30। আমরা ঘুরে টুরে মতিঝিল পার্ক থেকে আর কি ঘুরলাম, ঘুরে এই সবে হোটেলে এলাম। এখন একটুখানি বসে আছি, কারণ সেই সকাল থেকে উঠেছি। কালকে সমস্ত বাকি সাইট সিনগুলো করবো। একটা টোটো রিজার্ভ করা হয়ে গেছে, সকাল 9টার সময় আসবে। তো এখন একটু রেস্ট নিই, তারপরে ডিনারে কী করছি সেগুলো তোমাদেরকে দেখো। আমরা উঠেছি হোটেল সম্রাট, এটা হচ্ছে বহরমপুরে। আমাদের দুটো কারণ হচ্ছে বহরমপুরে ওঠার জন্য। এক হচ্ছে বহরমপুরে আমাদের একটা কাজ ছিল, সেটার জন্য মেনলি এখানেই আসা, এখান থেকেই ঘুরে দেখা। আরও আরেকটা কারণ হচ্ছে যে মুর্শিদাবাদের দিকে হোটেলগুলো যেগুলো হাজারদুয়ারি আশেপাশে প্রচুর সস্তায় বাজেট ফ্রেন্ডলি হোটেল তোমরা পেয়ে যাবে। আর একটু যদি বেটার ক্যাটাগরির হোটেল চাও তাহলে কিন্তু তোমাদের একটু বহরমপুরের দিকে আসতে হবে। ওখান থেকে ডিস্টেন্স ওই অ্যাপ্রক্স 9-10 কিলোমিটার মতো। তো আমরা তাই জন্য এখানেই স্টে করেছি, আছি আমরা হোটেল সম্রাটে। তো ওদের রুমটা তো তোমাদের দেখলাম, রুমটা কিন্তু প্রচণ্ড সুন্দর। আমরা 4 বেডেড রুম নিয়েছি, আমাদের 2500 মতো পড়েছে, ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে। আর এই সমস্ত কিছু ফেসিলিটিস প্রচণ্ড সুন্দর। দেখালাম আমি কী কী আছে, সমস্ত কিছু রুমেই প্রোভাইড করে দিয়েছে। যা যা টয়লেট্রি, যা যা থাকার কথা, কেটলি প্রোভাইড করেছে, একটা মিনি ফ্রিজ আছে। এবং এদের এখানে একটা ওদের মেনু নিচে একটা রেস্টুরেন্ট আছে, সীসা এরকম নামটা আমি খেয়াল নেই, পরে দেখিয়ে দেবো। ওটার এখান থেকে কিন্তু ওদের স্ক্যান করে তোমরা মেনু কার্ডটাও পেয়ে যাবে। ফুড আইটেম কিন্তু তোমরা রুমে বসে অর্ডার করতে পারো বা নিচে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো। আচ্ছা, আমাদের ডিনার দিয়ে দিয়েছে, ডিনার রুমেই নিয়ে নিয়েছি। এটা আছে মিক্স রাইস, এটা আছে চিকেন নুডলস, আর এটা আছে চিলি চিকেন, আর এটা আছে গোলাপজাম, হট গোলাপজাম। এই খুলে তারপর দেখাচ্ছি, বলছি খাবারের কোয়ালিটি কিনা। ফুডের টেস্ট যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমার মনে হচ্ছে কোয়ান্টিটিটা একটু হলে ভালো হতো। তো যাই হোক, সার্ভিস খুবই ভালো, খুব তাড়াতাড়ি ওনারা আমাদের ডিনার সার্ভ করে দেয়। তো সবাই মিলে রুমেতেই ডাইনিং টেবিলে বসে ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে শুয়ে পড়ি, কারণ নেক্সট ডে আমাদের বাকি সমস্ত স্পটগুলো ঘুরে দেখতে হবে। স্টের সাথে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, তার জন্য তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসি। কারণ 9টার সময় অলরেডি আমাদের টোটো চলে এসেছিলো, আমাদের আগে থেকে টোটো রিজার্ভ করা ছিল। আজকে আমাদের মুর্শিদাবাদের বাকি সমস্ত কিছু ঘুরে উনি দেখাবেন এবং আমাদেরকে মুর্শিদাবাদ স্টেশনে ড্রপ করে দেবেন, কারণ আজকেই আমাদের আবার রিটার্ন ট্রেন ছিল।
প্রথমেই চলে আসি আমরা জাহান কোষা কামান দেখতে। জাহান কোষা শব্দের অর্থ হলো পৃথিবীর ধ্বংসকারী। এই কামানটা পশ্চিম মুর্শিদাবাদের কাটরার দক্ষিণ পূর্বে তোপখানায় অবস্থিত ছিল এবং ঐতিহাসিক কামান একটা। মধ্যযুগীয় বাংলা নবাবী আমলের যুদ্ধাস্ত্রের সময় এটির ভূমিকা কিন্তু খুবই উল্লেখযোগ্য ছিল। এরপরে আমরা চলে আসি কাটরা মসজিদ দেখতে। এখানে এন্ট্রি কিন্তু একদম ফ্রি ছিল। এখানে গাইডও পাওয়া যায়, তো আমরা একজন গাইড দাদা নিয়েছিলাম। আর গাইডের কত কি চার্জেস তোমরা কিন্তু প্রথমেই কথা বলে নেবে, দর কষাকষি চলে। আমরা 3 জনে ওই 150 টাকা মতো নিয়েছিলেন উনি। তো এরপরে সমস্ত ডিটেলস গাইড দাদাই তোমাদেরকে বলবে এবং ভিডিওতে আমি সেটাই শেয়ার করেছি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। 1723 খ্রিস্টাব্দে নবাব মুজিব কুলি খাঁ এই কাঠামোটাকে নির্মাণ করেছিল। যে পাশ দেখুন আপনারা বর্তমানে হেঁটে আসলেন, সামনে যে গার্ডেন দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে। আজ থেকে 300 বছর আগে এই জায়গাটা একসময় সবজি বাজার বসতো, সবজি মার্কেট বসতো বলে জায়গাটার বর্তমান নেম এখন সবজি কাটরা মসজিদ। এই কাটরা ভাষাটি যেটা আরবি ভাষা থেকে এসেছে। কাটরা শব্দের বাংলা অর্থ হচ্ছে গঞ্জ বা বাজার। আসার পথে যে বড় বড় দুটি টাওয়ার আপনারা ফলো করছেন, এরকম টাইপের টাওয়ার আগে মসজিদের 4 কর্নারে 4টি ছিল, কিন্তু বর্তমানে 2টি আছে, আর 2টি নেই কোনো, সামনে গিয়ে বলবো। তো তখনকার টাইমে টাওয়ারগুলোকে মূলত 2টি কাজে ব্যবহার করা হতো। প্রথম কাজ, এর উপর থেকে সকাল বিকাল আরবিয়ান আজান দেওয়া হতো বাঁশের চোঙের দ্বারা। আর দ্বিতীয়ত কাজ কি করা হতো, শত্রু পক্ষকে এর উপর থেকে ফলো রাখা হতো। এইগুলো, হ্যাঁ, এই যে উপরে কিন্তু রুম কিন্তু দিদি, এগুলো রুম, হ্যাঁ, এগুলো একটার সাথে একটা কিন্তু লিঙ্ক করা আছে কিন্তু। আচ্ছা, এই যে উপর রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই উপর রুমগুলোকে বলা হয় কি মুসাফির খানা। আর নিচের যে রুমগুলো যে আপনারা হেঁটে আসলেন, নিচের রুমগুলো বলা হয় ছাত্রাবাস। আচ্ছা, এই মুসাফির খানার বাংলা তো অতিথিশালা। আগেকার দিনে বাইরে থেকে যেসব অতিথিরা এই মসজিদটা দেখতে আসতেন, তাদের থাকার জন্য এই উপর রুমগুলো ছিল। আর নিচের রুমগুলো ছিল ছাত্রাবাস। ছাত্রাবাস মানে এক একটি রুমে এখানে 4 জন করে বাচ্চা শিশু, 1 জন করে শিক্ষক সহ এখানে পবিত্র কোরআন শরীফ পড়া হতো। ছাত্রাবাস। তার পাশাপাশি এখানে উর্দু, আরবি, ফার্সি টোটাল 3টে বিষয় তাদের এখানে শিক্ষা প্রদান করানো হতো। এখানে টোটাল 400 থেকে 500 বাচ্চা শিশুকে এখানে শিক্ষা প্রদান করানো হতো। এক কথায় বলতে পারেন আপনারা, এখনকার টাইমে যে মাদ্রাসা, তখনকার টাইমে যে মাদ্রাসা হিসেবে রুমগুলোকে ইউজ করা হতো। আর উপর রুমগুলো হচ্ছে গেস্টদের জন্য। আমরা মাঠের বাজারে দেখে থাকি, এইগুলোকে বলা হয় কি কুলুঙ্গি। আচ্ছা, তো তখনকার টাইমে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না, সেই জন্য তখনকার টাইমে এখানে মাটি দিয়ে রাখা হতো, মাটির প্রদীপ রাখা হতো। যখনই রাখা হতো তার আলোটি ডাইরেক্ট যায় কাছে গিয়ে পড়তো। আর যখনই কাছে গিয়ে পড়তো তখনই কি হতো বলুন তো, রিফ্লেকশন। তো এই কাজগুলো কি করে কি হয়? ব্রিটিশরা যখন দেশ থেকে চলে যায়, আচ্ছা, তখন প্রত্যেকটা গাছ ড্যামেজ নষ্ট করে চলে যায়। তার কিছু গাছ লাগানো ছিল কিন্তু দেখতে খারাপ লাগবে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে টেক আপ করার পরে বাকি কাজগুলোকে খুলে নিয়েছে। এইগুলোকে দেখে অনেকে ভাবে সুড়ঙ্গ পথ, অনেকে দেখে আন্ডারগ্রাউন্ড ঘর। আপনারা দেখে কি ভাবছেন? এটা এয়ার সার্কুলেশনের জন্য। ঠিক ধরেছেন, এয়ার সার্কুলেশনের। এখনকার টাইমে যখন বাড়ির উপর দিয়ে তৈরি করা হয়, তখনকার টাইমে মসজিদের নিচে তৈরি করা হয়েছিল ড্যাম প্রুফের জন্য। কেন বলুন তো, হাওয়া বাতাসটা নিচ ধরে মসজিদটা নিয়ে গেলে যেন ড্যাম নাই, নষ্ট না হয়। কিন্তু পরবর্তী সময় না সিকিউরিটির জন্য সবগুলোকে সিল করে দিয়েছে। হ্যাঁ, এবার আপনাদের পায়ের নিচে ফলো করে দেখুন, আপনাদের পায়ের নিচে প্রত্যেকটা জায়গায় একটা করে চোখের একটা আসন রয়েছে। আসন, আসন নামাজ পড়তো এখানে। আসন, হয় এরকম তো আসন, এই যে একটা আসন, একটা আসন, যে আসন এখানে এরকম টোটাল অনুমানিক 2000টি আসন রয়েছে। আজ থেকে 300 বছর আগে এখানে 2000 নামাজি বসে নামাজ পড়তেন। তো এই নামাজ পড়ার টাইমে নামাজিদের কোনো রকম ভাবে যেন অসুবিধা না হতো, তাদের গায়ে যেন রোদ বা বৃষ্টি না লাগতো, না পড়তো, সেই জন্য ওয়ালের দিকে তাকিয়ে দেখুন সেই রিংগুলি আজও ঝুলছে। এর উপর দিয়ে না তখনকার টাইমে যে মোটা মোটা চাদরের যে সামিয়ানা, সেই সামিয়ানা উপরে টাঙিয়ে দেওয়া হতো। ওর নিচে হুক দেখতে পাচ্ছেন, হুকের মধ্যে লাগিয়ে দেওয়া হতো। এটা হচ্ছে মেন মসজিদ, যেটা আমি আপনার বাইরে থেকে বলছিলাম। এবারে উপর দিকটা আপনার তাকিয়ে দেখুন স্যার, টোটাল 5টি গম্বুজ ছিল। এরকম টাইপের টোটাল 5টি গম্বুজ দ্বারা কভার করা ছিল। খুব বুঝতে পারছেন? কিন্তু 5টি গম্বুজের মধ্যে মিডলে 3টে গম্বুজ ড্যামেজ হয়ে যায়, আর 2টে রয়ে যায়। সেটা হচ্ছে ভূমিকম্পের জন্য। সেটা হচ্ছে 1897 1897 খ্রিস্টাব্দে একটি ভয়ঙ্কর ভূমিকম্পের জন্য 3টে গম্বুজ ভেঙে যায় আর 2টে রয়ে যায়। তাটি প্রুফ আপনারা বুঝতে পারবেন। লেফট সাইডের দিকে আপনারা ফলো করে দেখুন, মসজিদটা ডাউন হয়ে গেছে, পাশেরটা একটু দেখে গেছে। নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব
তিনি মৃত্যুর আগে আদেশ করে বলে গেছিলেন যে আমার মৃত্যুর পর আপনারা আমার কবরটি পুরো মসজিদ ফ্রন্ট সাইডে পুরো সামনের দিকে আপনারা আমাকে সাহায্য করবেন। কারণ এই নবাব চেয়েছিলেন ইনার দ্বারা জীবনে কোনো ভুল কাজ যদি হয়ে থাকে, কোনো পাপ কাজ যদি হয়ে থাকে, সেই পাপের জন্য প্রায়শ্চিত্তটা হয়। পরে বর্তমানে এখন আপনারা দাঁড়িয়ে আছেন, আর আপনারা যেখান থেকে প্রবেশ করবেন ওটা ছিল মসজিদের ব্যাক সাইড, আচ্ছা, এটাই মসজিদের ফ্রন্ট সাইড। যেহেতু এখন সামনে মেন রোড, সেহেতু এটা এখন ফ্রন্ট, এটা এখন ব্যাক সাইড হয়ে যায়। আর এই জায়গাটাকে চালিটাকে সিস্টেম করেছিল, নেট টাইপের সিস্টেম করেছিল। এই নেটের সাহায্যে না মানুষের পায়ের ধরে তার কবরে গেছে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে টেক আপ করার পরে উপরটা সিল করে দেয়, কিন্তু পরবর্তী সময় এসে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে সেখানে। আর যেতে একটি বিষয় ছিল বৃষ্টির জন্য না কবরটি নষ্ট হয়েছে, সেই জন্য উপরটা সিল করে দেয়। বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, যিনি এখন এখানে নিস্তব্ধে দেখছেন, তিনি এখন এখানে নিস্তব্ধে নীরবে সারিত আছে। আমাদের বেঙ্গলে যে টোটাল যে 18টা নবাব যে শাসন করেছিল, 18টা নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যার কবরটা কিন্তু আপনারা একমাত্র শুধু ওপেন দেখতে পেলেন। তাছাড়া কবরটা হচ্ছে মাটি। হ্যাঁ হ্যাঁ, এখানে একসময় ক্যান্ডেল লাগানো হতো, মানে বাড়িটাকে আলোকিত করার জন্য। আচ্ছা, হচ্ছে টিকিটের জায়গা, প্রচন্ড ভিড় হয়েছে আজকে। কত করে কি টিকিট নিচ্ছে বলে দিচ্ছি, 30 টাকা করে টিকিট প্রাইস করছে। দিয়ে এখানে আমাদের পরবর্তী দেখার জায়গা হচ্ছে কাঠ গোলাপ প্যালেস। এটার জন্য 30 টাকা করে এন্ট্রি নিয়েছে, ছোটদের কোনো এন্ট্রি ফি নেই। আর এখানে ঢুকেই প্রথমে ডান হাতে একটা ছোট চিড়িয়াখানা মতো দেখবে, কিছু পাখি, মাছ টাছ রাখা আছে। তারপরেই আমরা চলে গেলাম মেইন যে প্যালেসটার সামনেটায়। এই কাঠ গোলাপ প্যালেস নাম হয়েছে যে কাঠ গোলাপের প্রচুর বাগান ছিল আগে এখানটাতে, এবং পরবর্তীকালে এটা একটা জাদুঘর হিসেবে রয়েছে। যে জায়গাটা দেখছো এটা হচ্ছে নাচমহল। এখন যেহেতু এখানে কাজ হচ্ছে রিপেয়ারিং এর, পরে কিছু দূর গেলে একটা ভেতরে একটা মন্দিরও আছে। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা এলাও না, তাই জন্য বাইরে থেকেই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি মন্দিরটা। এখানে বোটিং এর ফ্যাসিলিটি আছে, 25 টাকা করে একজন, 15 মিনিট 25 টাকা। টাকা করে। আর এই যে বোটিং হচ্ছে। লাইন আছে নাকি ওখানে গিয়ে? লাইন দিতে হবে ওখানে? আছে নিচে। এরপরে আমরা আসি জগৎ শেঠের বাড়ি দেখতে। 30 টাকা করে টিকিটের দাম নেয়। এখানে কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ না, তো তোমাদেরকে এমনি বাইরেটাই ঘুরিয়ে দেখাচ্ছি। জগৎ শেঠ বাংলার নবাবদের সময়ের বাংলার মুর্শিদাবাদের একজন ধনী বণিক, ব্যাংকার এবং মহাজন পরিবারের ছিলেন। জগৎ শেঠ তার একটা বাড়িটাই প্যালেসটাই বর্তমানে এখন মিউজিয়ামে ট্রান্সফার করা হয়েছে এবং ভেতরে প্রচুর জিনিসপত্র রাখা হয়েছে যেগুলো উনি ইউজ করতেন বা সেই সময়কারের।
আমরা আছি জগৎ শেঠের বাড়িতে। টোটালটা অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম, ভেতরে ক্যামেরা অ্যালাউ না। পুরো দুখানা সুড়ঙ্গ পথ করে নিচেও জিনিস সব খাওয়ার জিনিসপত্র, স্পুন, এই সমস্ত কিছু রয়েছে। পোশাক আশাক, বিছনা, আয়না, সে সমস্ত ড্রেসিং টেবিল সমস্ত কিছু রয়েছে। তো ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কোনো ডিটেলস লেখা নেই সেগুলোর সাথে। ডিটেলস যদি লেখা থাকতো তাহলে একটু ভালো লাগতো, কারণ ব্যাপারটা হচ্ছে গাইড নিতেই হবে এমন একটা অবস্থা। গাইড না নিলে তুমি দেখছো ঠিকই মিউজিয়ামে, কিন্তু কোনো ডিটেলস লেখা নেই মানে তোমার কিছু বুঝতে পারবে না। এই তো আমার সো লাগলো, খুব যে ভালো লেগেছে। ডিটেলস লেখা থাকলে পড়লে হয়তো ভালো লাগবে জিনিসগুলো। তো এই দেখে নিলাম, ওরাই গাইড করে দেবে কোথা থেকে ওদের ঘুরে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং, আরেকটা বিল্ডিং থেকে ঘুরে টুরে দেখে পুরো মিউজিয়ামটা, তারপরে তোমরা বেরিয়ে যাবে। মুশিপুর রাজবাড়ি সব দিন খোলা থাকে না, আজকে খোলা আছে মনে হয়। বাড়ির গিয়ে দেখে নিয়েছিলাম, কারণ সময়টাও একটা ফ্যাক্টর, টাইম হয়ে আসছিল। স্কুল থেকে যখন আমরা এক্সকারশনে এসেছিলাম মুর্শিদাবাদ, তখন এই ইউথ হস্টেলেই ছিলাম। সেটাই আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে আমরা এখানে ছিলাম, আর স্পেশালি আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে এখানেই আমরা সবাই ছিলাম। লালবাগ যুব আবাস এইটাতে। এরপরে আমরা চলে আসি সব থেকে পপুলার ডেস্টিনেশন হাজারদুয়ারি, এবং তার অপোজিটে আছে হাজারদুয়ারি। এন্ট্রির জন্য কিন্তু 25 টাকা করে, যদি তুমি অফলাইন অনলাইনে স্ক্যানার আছে, ওখানে যদি স্ক্যানার এর আগেও অনেকবার ট্রাই করেছি, স্ক্যানারে কখনো উঠতে পারিনি। নবাব হুমায়ুন জা এই প্রাসাদটি তৈরি করেছিলেন। হাজারদুয়ারি প্রাসাদ 1000 প্রবেশ পথের জন্য বিখ্যাত। লাইন দেখো, আমরা সেই পিছনে কোথা থেকে লাইন দিয়েছি, সব লাইন দিয়ে ঢুকছে। প্রাসাদের মধ্যে মাত্র 100টি প্রকৃত দরজা আছে, যে মানে আসল দরজা, আর 900টি নকল দরজা আছে। শত্রুদের আক্রমণ থেকে প্রাসাদকে রক্ষা করার জন্য এই প্ল্যানটা করা হয়েছিল। ধারণা ছিল যে অনুপ্রবেশকারীদের বিভ্রান্ত করা, নবাবের সৈন্যদের তাদের ধরার জন্য প্রচুর সময় পেয়ে যেত সেই সময়। আর এই মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ না। জাহান কোষা কামান যিনি তৈরি করেছিলেন, তিনি ওই আরেকটি কামান তৈরি করেছিলেন, যাকে পরে বলা হয় বাচ্চাওয়ালি কামান নামে বলা হয়। কারণ বলা হয় যে এই কামানটা যখন দাগা হয়েছিল, তখন সেই তোপের শব্দে বহু আশেপাশের গর্ভবতী মহিলা সে সময় অসুস্থ হয়ে পড়েন, এবং সেখান থেকেই তোপটির নাম দেওয়া হয় বাচ্চাওয়ালি তোপ। এখন আছি হাজারদুয়ারিতে। বরাবরই হিস্ট্রি ভালো লাগেনি কোনো দিনই, খুব কষ্টে ইতিহাসে পাশ করেছিলাম। সেটার একটা কারণ হতে পারে যে তখন হয়তো এই জায়গাগুলো ঘুরে দেখলে বা হয়তো মানে যেটা প্র্যাকটিক্যালি যেটা ঘুরে দেখা আর পড়ার বইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আমরা এসেছিলাম স্কুল থেকে ফার্স্ট মুর্শিদাবাদ ট্রিপে ক্লাস 11-এ, তখন তো হিস্ট্রি পার্ট অলরেডি চুকিয়ে দিয়েছি 10-এর মধ্যেই। তো তখন স্কুল এক্সকারশন থেকে এসেছিলাম আমরা মুর্শিদাবাদে, সব বন্ধুরা স্কুল থেকে নিয়ে এসেছিলো, তো ঘুরে দেখেছিলাম, ভালোই লেগেছিলো। আমরা মুর্শিদাবাদটা 2 দিনে ঘুরে দেখেছি, কারণ কালকে আমরা মানে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছিলো। তোমরা চাইলে একদিনেও ঘুরে দেখতে পারো, কিন্তু ভালোভাবে যদি ঘুরে দেখতে চাও তাহলে 2 দিন কিন্তু লাগবে। তো এই ভিডিওতে আমি ঘুরে দেখালাম, আরও অনেক কিছু জায়গা বাদ রয়ে গেল, সেটা আবার নয় পরে কোনোবার ট্রাই করা যাবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেখো, যাতে এরপরে যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সাথে সাথে চলে আসে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।